ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার, নিবেদিতার ভারত দর্শনের আজ 31তম পর্ব শুরু করছি। এর আগের দিনে নিবেদিতার ভারতবর্ষের উত্তর ভারতে, বিশেষ করে আধ্যাত্মিক পরিমণ্ডলের মধ্যে পৌঁছে যে ভারতবর্ষকে দেখার আকাঙ্ক্ষায় পাশ্চাত্য থেকে এদেশে পৌঁছেছিলেন, সেগুলি তিল তিল ভাবে পরিপূর্ণতার দিকে অগ্রসর হচ্ছিল। হিমালয় তথা এই ভারতবর্ষের আধ্যাত্মিক শক্তির যে পীঠস্থান, সেটি হিমালয়। সেখানে মহাদেব সহ সমস্ত দেবতাদের বাস। সেখানেই অমরনাথ দর্শনে স্বামীর সাথে গিয়েছেন, তার বর্ণনা আগের দিনে করেছি। নিবেদিতা ক্ষীর ভবানীর মন্দিরে স্বামীজির সাথে সমস্ত ক্রিয়াকলাপগুলি দেখার সৌভাগ্য অর্জন করেছিলেন। এই ভারতবর্ষটি আসলে শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক ভারতবর্ষ। ভারতবর্ষের আধ্যাত্মিকতা, ভারতবর্ষের সনাতন আদর্শ, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের সভ্যতা, ভারতবর্ষের জাতীয়তা সর্বোপরি এক ছন্দে, এক চিন্তায়, এক ভাবধারায় ধাবিত হয়ে চলে। সেটি বারবার প্রমাণিত হয়েছে। যারা বিশেষ করে শ্রীরামকৃষ্ণ ভাবধারার সাথে যুক্ত, তাদের মধ্যে এই ভাবটি জাগ্রত হওয়াটাই স্বাভাবিক। কারণ সমগ্র ভারতবর্ষের ভারতীয় সত্তাটি যে শ্রীরামকৃষ্ণ এবং তার বহিঃপ্রকাশটি বিবেকানন্দ, এটি তো বলার অপেক্ষা রাখে না। নিবেদিতার ভারত দর্শনে আজকে আমি জাতীয়তা বোধের উপরে আলোকপাত করার পরিকল্পনা গ্রহণ করেছি। আসলে নিবেদিতা ভারতবর্ষের যে চিত্রটি দেখেছেন, বা ভারতবর্ষের এক একটি দিককে যখন তিনি ভারতীয়দের মধ্যেই ভারতীয় ভাবটিকেই উন্মুক্ত করার চেষ্টা করেছেন, তার মধ্যে যে দিকগুলিকে তিনি সবচেয়ে বেশি আলোকিত করেছেন, তার মধ্যে জাতীয় ভাবনায় ভারতবর্ষের বিজ্ঞান সাধনা, যেখানে তিনি জগদীশচন্দ্র বোসকে উদ্বুদ্ধ করেছেন, প্রফুল্ল রায়কে উদ্বুদ্ধ করেছেন, এবং ভারতবর্ষের তৎকালীন যারা বিজ্ঞান জগতের মানুষ, তাদের জন্য তিনি সংগ্রাম করেছেন। প্রেসিডেন্সি কলেজে আমরা দেখব নিবেদিতার দ্বারাই জগদীশচন্দ্র বোস তার প্রকৃত মূল্যায়ন পেয়েছিলেন। তার পারিশ্রমিক এবং তার নিজস্ব অধিকার যেখানে প্রয়োগ করার জায়গা, সেই সঠিক জায়গাটি তৈরি করে দিয়েছিলেন নিবেদিতা। সেই ইতিহাসে পরে আলোচনাতে আসব। আজকে সামগ্রিকভাবে জাতীয়তা বোধ বা জাতীয়তা বোধের উপরে, এই যেমন বিজ্ঞান চর্চা, জাতীয় ভাবনায় বিজ্ঞান চর্চা, জগদীশচন্দ্র বসুর ক্ষেত্রটিকে আমরা বললাম, তেমনি আলাদা আলাদাভাবে এগুলি আলোচনা করব যদিও পরে। শিল্পক্ষেত্রে জাতীয় ভাবনায় ভারতীয় শিল্প, সেটি নিবেদিতার দৃষ্টিতে ধরা দিয়েছে। আমরা ভারতীয়রা অবনীন্দ্রনাথ ঠাকুর, হ্যাভেল, অসিত হালদার, নন্দলাল বসু, এদের সকলকেই যেন নিবেদিতা এক সূত্রে বেঁধে দিয়েছিলেন। ভারতবর্ষের যে শিল্প সংস্কৃতির ইতিহাসটি গ্রিক সভ্যতার আগে, সেটি নিবেদিতা আমাদের ধরিয়ে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ দ্বারা। যেহেতু তিনি ভারতবর্ষের শিল্প দিকটিকে গ্রহণ করা শুধু নয়, ভারতবর্ষের শিল্প আন্দোলনটিকে নিবেদিতা যেন সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন। স্বামী বিবেকানন্দের দ্বারা ভারতবর্ষের শিল্প ভাবনাটিকে
তিনি জাতীয় ভাবনায় ভাবিত করেছিলেন। সাহিত্যে দীনেশচন্দ্র সেন কবি, বিশেষ পণ্ডিত মানুষ সাহিত্য জগতের, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের সকলকে কিন্তু নিবেদিতা তাদের ভারতীয়ত্ব বোধে জাগ্রত করেছিলেন। নিবেদিতা, রবীন্দ্রনাথের মতো মানুষ পরবর্তীকালে স্বীকার করেছেন যে নিবেদিতা যদি না আসতেন, ভারতবর্ষের সমাজ জীবনটিকে আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে দেখতাম ঠিকই, সেটি হয়তো ভারতীয় দৃষ্টিকোণ নাও হতে পারে, আমাদের ব্যক্তি চিন্তার একটি ভাবনা মাত্র হতো, কিন্তু সামগ্রিক জাতীয় ভাবনায় ভাবিত হতো না। তাই সাহিত্যে এই দীনেশ সেন এবং রবীন্দ্রনাথকে যেভাবে উদ্বুদ্ধ করেছিলেন, অন্যান্য সাহিত্যিকরাও পরবর্তীকালে তার সন্ধান পেয়ে গর্ব অনুভব করেছিলেন। অর্থাৎ শিল্প, সংস্কৃতি, সাহিত্য, বিজ্ঞান, সর্বোপরি জাতীয় ভাবনায় ভারতবর্ষের মানুষকে তাদের যে একটা জাতীয়তা বোধ তৈরি করতে হবে, না হলে এই ব্রিটিশের পরাধীনতা থেকে মুক্তি লাভ ঘটবে না। আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন, সিনফিন দলের সাথে যার যোগ ছিল, তার বাবা এবং তার মামা দাদু, তারা প্রথম সারির নেতৃত্বে জাতীয়তাবোধের যে আদর্শ আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামে কাজে লেগেছিল, সেই ভাবনাটিকে ভারতীয়দের মধ্যেই যেন জাগ্রত করতে বা জাগ্রত করার উদ্দেশ্যে নিবেদিতা ভারতবাসীকে তাদের আসল স্বরূপটি বারবার চিনিয়ে দিয়েছিলেন, ঘুমন্ত জাতিটিকে যেন জাগ্রত করতে দিচ্ছেন। নিবেদিতা সম্পর্কে তাই নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি কথা ভীষণভাবে প্রাসঙ্গিক বলে আমার মনে হয়। এক্ষেত্রে বিপ্লবী হেমচন্দ্র ঘোষকে তিনি এটি বলেছিলেন, ভারতবর্ষকে আমি ভালোবেসেছি বিবেকানন্দকে পড়ে, আর বিবেকানন্দকে আমি চিনেছি নিবেদিতার লেখায়। অর্থাৎ নিবেদিতা ভারতবর্ষের প্রতি, ভারতবর্ষের মানুষের জাতীয়তা বোধটি জাগ্রত করার এক মন্ত্রস্বরূপ। যেন যে সুভাষচন্দ্র দেশের জন্য বিপ্লবী চিন্তাভাবনায় নিজের দেশ ছেড়ে গিয়ে পাশ্চাত্যের রাষ্ট্রনায়কদের সাথে নিজের আত্মবিশ্বাসের দ্বারা তাদের সাথে মিলিত হয়ে তাদেরকে অনুরোধ জানিয়ে, শুধু অনুরোধ ভিখারির মতো নয়, নিজের সসম্মানে আত্মবিশ্বাসের দ্বারা নিজের যোগ্যতা প্রমাণ করে এবং দৃঢ়তার সাথে তাদের কাছ থেকে তাদের ওই দেশের সমস্ত সাহায্য প্রার্থনা করেছেন ঠিকই, কিন্তু সেখানে নিজের নিজস্বতাকে বিসর্জন দিয়ে নয়, আত্মসম্মানকে বজায় রেখে একজন বীরের মতো নির্ভীকভাবে অপর দেশের সহযোগিতা নিয়ে দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে পাশ্চাত্য থেকে নিজের মুভমেন্ট চালিয়ে গেছেন। সেই সুভাষচন্দ্র বোস হেমচন্দ্র ঘোষকে তিনি বলেছেন, এটি খুবই তাৎপর্যপূর্ণ কথা। অর্থাৎ একজন পাশ্চাত্যের মহিলা এ দেশ পরাধীন, সেই পরাধীন দেশের এক নাগরিককে স্বাধীনতা অর্জনের জন্য একজন বিদেশিনীর দ্বারা উদ্বুদ্ধ হতে হচ্ছে, এটি খুবই তাৎপর্যপূর্ণ। সেই মহিলাটি পরবর্তীকালে যিনি নিজেকে পাশ্চাত্যের মহিলা বলতে দ্বিধাবোধ করতেন, তিনি তার আলোচনার মধ্যে, তার কথাবার্তার মধ্যে এবং তার স্বরূপতাটি তিনি প্রকাশ করে দিয়েছেন যে আমি ভারতীয়, আমি ও দেশে জন্মগ্রহণ করেছি ঠিকই, এই দেশটি হচ্ছে আমার আসল দেশ, এই দেশের জন্যই আমি জীবনপাত করতে পারি। তিনি কথায় কথায় বলতেন, ওদের দেশ, এটি আমার দেশ। অর্থাৎ ভারতবর্ষকে নিজের দেশ রূপেই তিনি স্বীকার করেছেন। আমি এর আগের দিনে আলোচনার মধ্যেও বলেছিলাম, নিবেদিতা এক জায়গায় বলছেন যে এই দেশ, এই ভারত মাতা আমাকে সন্তান রূপে গ্রহণ করেছেন,
এবং শুধু সন্তান রূপে গ্রহণ করেননি, তার ভালো মন্দ সমস্ত কিছু দেখার সুযোগ করে দিয়ে আমাকে তিনি এই দেশের বা তার সন্তান রূপেই তার কোলে আশ্রয় দিয়েছেন এবং তার ভালো মন্দ বোঝার সুযোগ করে দিয়েছেন। নিবেদিতা কতখানি ভারতীয়ত্ব বোধে ভারতীয় হয়ে উঠেছিলেন, এই কথাগুলি থেকেই তার প্রমাণ মেলে। যে কথা বলছিলাম সুভাষচন্দ্রের কথা, সুভাষচন্দ্রের ওই যে মূল্যায়নটি, তিনি বিবেকানন্দকে দেখে ভারতবর্ষকে ভালোবেসেছেন আর বিবেকানন্দকে চিনেছেন নিবেদিতার লেখায়, এইটি কিন্তু সুভাষচন্দ্রের এই মূল্যায়ন, সেটি কিন্তু যথার্থই। সত্যি নিবেদিতা না থাকলে বিবেকানন্দের চিন্তা ও ব্যক্তিত্বের অনেক দিকই কিন্তু আমাদের কাছে অনাবিষ্কৃত থেকে যেত। যেমন স্বামীজি যে শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে সনাতন শাস্ত্র ও সনাতন ভারতবর্ষকে একাকার দেখেছিলেন, সেই উপলব্ধি তিনি জগৎমঞ্চে বিবেকানন্দ রূপে আবির্ভূত হওয়ার জন্যই যেন প্রস্তুত হয়েছিলেন। এবং বিবেকানন্দ রূপ যে অগ্নি জগৎকে আলোকিত করেছে, তার মধ্যে নিত্য দীপ্তিমান যে তিনটি শিখা অনির্বাণভাবে প্রজ্বলিত থাকত, সেটি শ্রীরামকৃষ্ণ এবং এদেশের শাস্ত্র ও এই মাতৃভূমি। আমরা নিবেদিতার ব্যাখ্যা থেকেই কিন্তু বুঝেছিলাম স্বামীজি হিন্দু ধর্মকে যে রূপে উপস্থাপিত করেছিলেন সেদিন, যার ফলে তথাকথিত ঐহিক আর পারমার্থিকের মধ্যে ভেদ ছিল না বা ভেদটি ঘুচে গিয়েছিল। পূজা আর শ্রম যে এক হয়ে গিয়েছিল, সাধুর আশ্রম আর শ্রমিকের কারখানা যে একই রকমের ঈশ্বর সান্নিধ্য অনুভবের ক্ষেত্র হয়ে উঠছিল, তা আমরা নিবেদিতার কাছ থেকেই যেন শিখেছিলাম বা নিবেদিতার ভাষাতেই সেগুলি প্রকাশিত হয়েছিল, সেটি বলতে অপেক্ষা রাখে না। বিশেষত স্বামীজির ভারত দৃষ্টিকে নিবেদিতার স্বামীজি দর্শনের মাধ্যমে না দেখলে সত্যি পূর্ণাঙ্গভাবে উপলব্ধি করা যায় না। কাজেই নেতাজি সুভাষচন্দ্রের ওই উক্তি নিবেদিতার মাধ্যমে স্বামীজিকে এবং স্বামীজির মাধ্যমে ভারতকে চেনা যথার্থই। নিবেদিতার এই ভারত প্রাণতা আমাদের মুগ্ধ করে, এটা আমরা আজ বিশ্বাস করি। ভারতবর্ষের প্রতিটি বস্তু তার কাছে পূজা দ্রব্যের মতোই পবিত্র ছিল, এটা অস্বীকার করার উপায় নয়। কারণ তিনি ভারতবর্ষের প্রতিটি ক্ষেত্রেই তার যে প্রকাশ, কথা এবং আচরণ এবং তার অভিব্যক্তি, সেগুলির মধ্যেই সর্বদা আমরা দেখি উচ্চ ভাবভূমি থেকে যেন তিনি সর্বদা ভারতবর্ষকে দেখছেন। অন্যরা সবাই গোয়ালাকে গোয়ালাই দেখে, কিন্তু তিনি কি দেখছেন? যদুবংশীয় শ্রীকৃষ্ণের উত্তর পুরুষ রূপে। কি সম্ভ্রমপূর্ণ আচরণ! তার বাড়িতে দুধ দিতে আসছে যে গোয়ালাটি প্রতিদিন, সেই গোয়ালাটির সম্পর্কে তিনি একজন দুধওয়ালা বা সাধারণ গোয়ালা সেইভাবে দেখছেন না। শ্রীকৃষ্ণ যে যদুবংশীয়, তারই যেন বংশের এক প্রতিনিধি স্বরূপ তাকে ভাবছেন। এই ভাবনা কখনো আমরাও হয়তো ভাবতে পারি না। রবীন্দ্রনাথ বলছেন, ভারতবর্ষের জনসাধারণের যদি একটিমাত্র শিশুরূপে কল্পনা করা যায়, অর্থাৎ এই জনসাধারণ, সমস্ত জনসাধারণকে যদি একটিমাত্র শিশুর মতো ভাবা যায়, তবে নিবেদিতা এই শিশুকে নিজের কোলের উপর রেখে নিজের জীবন দিয়ে মানুষ করতে চেষ্টা করেছেন। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঠিক এই ধরনের কথা বলছেন। তিনি বলছেন, নিবেদিতাকে দেখে মনে হয় যেন প্রাচীনকালের কোনো ঋষি তার মুক্ত আত্মা এই পাশ্চাত্য দেশ থেকে এদেশে পুনর্জন্ম গ্রহণ করে এদেশের সেবায় নিয়োজিত হয়ে গেছেন, যাতে পাশ্চাত্য জীবনী শক্তিতে বলীয়ান হয়ে পুরাতন ভালোবাসার চেনা জায়গাটিতে ফিরে এসেছেন।
এবং এখানকার জনগণের সেবা করতে শুরু করেছেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আরও বলছেন, তার রচনাবলীর প্রতিটি ছত্রে ছত্রে ভারতীয় মনকে গ্রহণ ও ধারণ করার কি না অপূর্ব ক্ষমতা। ভারতের প্রতি প্রেম তাকে দিয়েছিল ভারত বিষয়ে অদ্ভুত অন্তর্দৃষ্টি। এই নিবেদিতা ভারতবর্ষের প্রতি তার ভালোবাসা, আত্মিক টান এবং আত্মার সাথে তার যে একটা যোগ বা ভারতীয় আত্মার সাথে যে একাত্মা হয়ে তিনি তার আচরণগুলি প্রদর্শন করছেন, সেগুলির জন্যে যে একটি বিশেষ শক্তির দরকার, যে শক্তিটি তিনি পাশ্চাত্যে জন্মগ্রহণ করেছিলেন এই শক্তিটি অর্জন করার জন্য, সেই শক্তিটির দ্বারাই কিন্তু তিনি বলীয়ান হচ্ছেন। নিবেদিতার এই ভারত দৃষ্টি, ভারত প্রেম, ভারত অনুধানের সকল কিছুই তার গুরুদেবের কাছে যেন আঁকা ছবির মতো পথপ্রদর্শক রূপে তিনি পেয়েছিলেন। নিবেদিতা স্বামীজির কাছে প্রতি ক্ষেত্রে, প্রতিটি পদে পদে এই শিক্ষা গ্রহণ করেছিলেন যে প্রতিটি আচরণের মধ্যে ভারতীয়ত্ব বোধটুকু তার মধ্যে প্রকাশিত হবে এবং তার মধ্যে জাতীয় ভাবনাটি থাকতে হবে। নিবেদিতা শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে যে ভাবনাগুলি প্রদর্শন করেছেন সেটি অবশ্যই জাতীয় ভাবনা। নিবেদিতা জাতীয়তা সম্পর্কে তার যে বিভিন্ন বই রয়েছে সেখানে যেভাবে প্রকাশ করেছেন, সেখানে তিনি জাতীয়তার ভারী সুন্দর সংজ্ঞা দিয়েছেন। সেখানে তিনি বলছেন, জাতীয়তা কাকে বলে? যখন একটি অঞ্চলের, একটি ভূখণ্ডের মানুষ বা প্রাণীরা একভাবে, এক চিন্তায় সেই ভূমিটির ভালোর চিন্তায় আন্দোলিত হতে থাকবে একসাথে এবং নিজেরা এই আন্দোলনের সাথে বা ওই ভূমিটির ভালো মন্দের সাথে নিজেদিকে এক করে সংঘবদ্ধভাবে এই ভূমিটির সংরক্ষণের জন্য নিজেরা ঝাঁপিয়ে পড়বে একসাথে, তার নাম জাতীয়তা। স্বামীজির আহ্বানে যেদিন নিবেদিতা প্রথম ভারতবর্ষে এসেছিলেন, সেদিন থেকেই কিন্তু স্বামীজি তাকে ভারতবর্ষের জাতীয় ভাবনায় কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। এবং যখন আমরা দেখি রবীন্দ্রনাথ তার ছোট কন্যাটিকে নিয়ে, ওই মীরা দেবীকে নিয়ে গিয়ে তিনি ইংরেজি শিক্ষার জন্য তাকে অনুরোধ জানাচ্ছেন, পাশ্চাত্য শিক্ষা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন, খুব গভীর আগ্রহের সাথে যখন পৌঁছেছেন, নিবেদিতা তখন ধিক্কার জানাচ্ছেন তাকে। তিনি বলছেন, আমার এই দেশে আসার উদ্দেশ্য বিদেশি একটি ভাষাকে শিখিয়ে দিয়ে, গিলিয়ে দিয়ে তাকে শিক্ষিত করা, এটি শিক্ষার আসল রূপ নয়। আর সেই উদ্দেশ্যে আমার এদেশে আসা নয়। এদেশের মানুষকে তাদের জাতীয়ভাবে তার মধ্যে যে বিশেষ বৈশিষ্ট্য এবং নৈপুণ্যতা রয়েছে, তার বিকাশ লাভ যদি ঘটানো যেতে পারে জাতীয় ভাবনায়, সেটি হচ্ছে আসল শিক্ষা। নিবেদিতার এই জাতীয়ভাবে ভারতবর্ষের শিক্ষা প্রসার ঘটানো এবং শিক্ষায় মানুষকে উদ্বুদ্ধ করার যে প্রয়াসটি, সেটির পেছনে কিন্তু স্বামী বিবেকানন্দের এই ভূমিকাটি ছিল যে যাই কিছু তুমি শিক্ষা দাও এদেশের মানুষকে, আগে ভালো করে এদেশের সভ্যতা সংস্কৃতির সাথে পরিচিত হও, হয়ে তাদের যে এ দেশীয়ভাবে, জাতীয়ভাবে শিক্ষা, সংস্কৃতি সমস্ত দিক দিয়ে তাদেরকে যদি সহযোগিতা করতে পারো, সেটি হবে এ দেশে এসে এদেশের মানুষের জন্য কিছু করা এবং সেবিকার ভূমিকা যথার্থ পালন হবে সেটিতেই। অর্থাৎ নিবেদিতা ভারতবর্ষের যেহেতু নিজস্ব কোনো মহিলারা সেরকমভাবে ওই সময় বিশেষ করে এগিয়ে আসছে না এবং নতুন করে জন্মগ্রহণ করছে না, তাই অন্য জাতি থেকে স্বামীজি তাকে ধার করে নিয়ে এসেছেন। কারণ
এদেশে শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা সর্বোপরি তারই ধমনীতে কেল্টিক রক্তের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চলছিল। তাই সেই নারীকে আজকে, অর্থাৎ সেই সময় ভারতবর্ষের প্রয়োজন ছিল নিবেদিতার মধ্যে স্বামীজি সেটি অনুভব করেছিলেন। তাই তাকে পাশ্চাত্য থেকে ধার করে এনেছিলেন এদেশের জন্য। একটি পত্রে স্বামীজি লিখছেন যে নিবেদিতার কাছে তুলে ধরেছিলেন যে এদেশের দারিদ্রতা, অজ্ঞতা ও কুসংস্কারের বাস্তব ছবিটা তুমি এসে দেখলে হয়তো অবাক হয়ে যাবে, কিন্তু ওই ছবিটিকে সামনে রেখেই কিন্তু ওই তাদের দারিদ্রতা, ওই তাদের অজ্ঞতা, ওই তাদের কুসংস্কার, সেখানে কিন্তু এতটুকু আঘাত চলবে না। সাবধান, তারা তাদের মতো করেই বাঁচবে, তারা তাদের মতো করেই চলবে। তাদের মধ্যে দারিদ্রতা থাকবে, তাদের মধ্যে অজ্ঞতা থাকবে, তাদের মধ্যে কুসংস্কার থাকবে, কিন্তু সেগুলিকে পাশে রেখেই তোমাকে শিক্ষা দিতে হবে, যাতে সেগুলি থেকে তারা ঊর্ধ্বমুখী হতে পারে। অর্থাৎ এখানকার উষ্ণ আবহাওয়ার কথা সব তাকে মাথায় রাখতে হবে। গরম আবহাওয়া, এখানকার ভারতবর্ষের যে পরিবেশটি, সেই পরিবেশটির সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়ে তার মধ্যে সর্ববিধ স্বাচ্ছন্দ্যতা খুঁজে বার করে নিয়েই তারপরে এদের সাথে, মানুষের সাথে মিশে গিয়েই তার সেবা করতে হবে, নচেত সম্ভব নয়। তিনি চেয়েছিলেন কোনো অবাস্তব স্বপ্ন চোখে মেখে বা বাস্তবের প্রতিকূলতার বিরুদ্ধে নতুন কিছু করে গিলিয়ে দেওয়ার উদ্দেশ্যে নিবেদিতাকে ভারতবর্ষে উৎসর্গ করছেন না। স্বামীজি নিবেদিতাকে বারবার যে কথাটি বলছেন তা হলো, ভারতবর্ষের কাজে নিবেদিতাকে একলা চলতে হবে, কারো উপর নির্ভর করলে চলবে না। কেবল তাকে সাবধান করে দিচ্ছেন যে মুলার বা অন্য কেউ যেভাবে যেমনভাবে এসে এদেশে তাদের নিজেদের আধিপত্য বিস্তার করছে, সেখানে নিবেদিতার ভূমিকাটা একান্তই স্বামীজি যেটি চেয়েছেন, জাতীয়ভাবে এদেশের মানুষের শিক্ষা জগতে এবং সর্বোপরি ভারতীয়দের ভারতীয়ভাবেই গড়ে তুলতে সহযোগিতা করবে তার শিক্ষা পদ্ধতিটি, তার বাইরে কিন্তু নয়। অর্থাৎ বোঝা যাচ্ছে যে নিবেদিতার ভারতবর্ষে এসে ভারতবর্ষের মানুষের জন্য যে কাজগুলি করবেন, সেগুলি কিন্তু একজন ভারতীয়র মতোই আচরণ করবেন। এটি স্বামীজি তাকে আষ্টে পৃষ্ঠে বুঝিয়ে দিয়েছেন এবং নিবেদিতা সেই পথ ধরে এগিয়েছেন বলেই তিনি ভারতবর্ষের জাতীয়তার এক কাণ্ডারী রূপে পরিগণিত হচ্ছেন। আজকের আলোচনার মধ্যে এই জাতীয়তাবোধই যখন শুরু করেছি, সেই জাতীয়তাবোধের আলোচনার মধ্যে একটি কথা বলে আজকের আলোচনা শেষ করব, কারণ এই জাতীয়তাবোধই অনেক দিন ধরে চলবে। কারণ জাতীয়তাবোধে নিবেদিতার যে ভূমিকা, সেটি ক্রমশ প্রকাশ ঘটবে আমার এই আলোচনার মধ্যে। বৃহত্তর ভারতকে স্বাধীন করার উদ্দেশ্যে নিবেদিতার যে ভূমিকা, সেটি ভারতবর্ষের ইতিহাস জুড়ে নিবেদিতার জীবন প্রবাহের মধ্যে বিশাল একটা জায়গা দখল করে বসে আছে। ক্রিশ্চিয়ান এক জায়গাতে লিখছেন, স্বামীজির মধ্যে যে অপরের মধ্যে ভারত প্রেম সঞ্চারের যে অমোঘ জাদুকাঠি ছিল, তিনি যখন তার অপূর্ব কণ্ঠে ইন্ডিয়া শব্দটি উচ্চারণ করতেন, তখনই তার সোনার অন্তরে ভারত প্রেমের সঞ্চার হয়ে যেত মানুষের মধ্যে। এই নিবেদিতা এবং আমি, আমার মনে হয় প্রত্যেকেই ওই রকম ভাবেই ভারত প্রেমে পড়ে গেছিলাম, এবং ভারতবর্ষ যদি না এসে পৌঁছাতাম, তাহলে আসল জাদুকাঠি কি, বা এই ইন্ডিয়া শব্দের মধ্যে কি এমন মহিমা লুকিয়ে রয়েছে, কি এমন জাদুকাঠি লুকিয়ে রয়েছে, কি এমন আকর্ষণ লুকিয়ে রয়েছে, সেটি ভারতবর্ষে এসে না পৌঁছালে সেটি অনুভব করতে পারতাম না। ভারতবর্ষের মানুষগুলি, ভারতবর্ষের পরিবেশটি, ভারতবর্ষের ভৌগোলিক যে পরিবেশ,
হিমালয় থেকে আরম্ভ করে নদী নালা পর্বত, তার সাথে সাথে ভারতবর্ষের এই বর্ষা ঋতু, শরৎ ঋতু, পূজা পার্বণ, সমস্ত কিছু এর মধ্যে একটা মাদকতা রয়েছে। সেই মাদকতা শুধুই এই জাতির প্রতি শ্রদ্ধা জানাবারই মাদকতা। সেই মাদকতায় আসক্ত হয়ে নিবেদিতা তার ভারত প্রেমের তথা তার ভারত দর্শনের চাবিকাঠিটি খুঁজে পেয়েছিলেন বলেই নিবেদিতা আমাদের সকলের ভারতীয়র মতোই অনুভূতিতে এসে পৌঁছাতে পারছেন। অর্থাৎ নিবেদিতা কোনো পাশ্চাত্যের মহিলা জন্মগ্রহণকারী সত্তা হলেও তিনি যে এদেশেরই, তার আচার আচরণ, তার নিজস্ব জাতীয়তাবোধ, সেটি বোধহয় আমাদের মনে করিয়ে দেয়। এই জাতীয়তাবোধকে নিয়ে আজকে যে শুরুটি হলো 31তম পর্বে, বেশ কিছু পর্ব চলতে থাকবে। তাই সকলকে অনুরোধ করব, এই জাতীয়তাবোধের যে চ্যাপ্টারটি, যে পর্বগুলি হবে, আপনারা সকলেই এগুলির ভেতরে প্রবেশ করার চেষ্টা করবেন। তাহলে ভারতবর্ষের মানুষ হয়ে ভারতীয়ত্ব বোধটি প্রত্যেকের মধ্যে জাগ্রত হবে। নিবেদিতার ভারত দর্শনের দ্বারাই আমরা সেই ভারতীয়ত্ব বোধে উদ্বুদ্ধ হতে থাকব। সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে নিবেদিতার ভারত দর্শনের 31তম পর্বটি আজ এখানে শেষ করলাম। ওং অসত উমা সদ্গময় তমস উমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময় আবিরাবি এধি।